রাত যখন গভীর তখন ইফা ছাদে দাঁড়িয়ে এক মনে তাকিয়ে আছে আকাশবাণী। ঠিক তখনই পিছন থেকে একটা পুরুষালীর কণ্ঠে ভেসে আসে। ইফা ভীত সন্ত্রস্ত নয়নে তাকায় সেই পুরুষটার পানে। এই নিয়ে মোট 5বার দেখা হয়েছে এই লোকটির সাথে। তেমন একটা কথা বলাও হয় না। তবুও এই লোকটাকে দেখেই ভয়ে ইফার শরীর কাঁটা দিয়ে ওঠে। ইফা ঢোক গিলেই আমতা আমতা করে বলল, আসলে ঘুম আসছিল না, তাই ছাদে এসেছি। ইফা মাথাটা নাড়ায়। রিহান অরণ্য ইফার দিকে তাকিয়ে বলে, ওই দিন তোমার সাথে একটা ছেলে দেখেছিলাম। ছেলেটিকে? আমার বন্ধু। শুধু বন্ধু? তা কি বিশেষ বন্ধু? খানিকটা এই রকম। এম এ, একটা চট দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দেব। এই বয়সে আবার বিশেষ বন্ধু? রিহানের ধমকে ইফার অন্তরাত্মা কেঁপে উঠল। জোরে জোরে শ্বাস টেনে রিহান নিজের রাগটা কমাতে চেয়েছিল, কিন্তু পারেনি। রিহান কয়েক কদম এগিয়ে এসে দুজনের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ইফার দুই বাহু দুটো শক্ত করে ধরে তাতে দাঁত চিপিয়ে চিপিয়ে বলতে লাগলো, তুই আমার মায়াবতী আছিস, আমার মায়াবতী থাক। অন্য কারো হওয়ার চেষ্টা করলে এই রিহান অরণ্য ওরফে দীপ্তের খারাপ রূপটা দেখবি তুই। কথা দিলাম। যাও, এবার ছাদ থেকে নামো, আমি ছাদটা লক করবো। আশ্চর্য নয়নে ইফা রিহানের দিকে তাকিয়ে আছে। রিহান ইফাকে দেখিয়ে বলল, আমি জানি আমি হ্যান্ডসাম চকলেট বয়, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে? নজর লেগে যাবে তো জান। ইফা যেন এবার সপ্তম আকাশ থেকে পড়েছে। ইফা কোনো কথা না বলেই চুপচাপ হনহনিয়ে ছাদ থেকে নেমে যেতে লাগলো। রিহান ইফার যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে হাসে। ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ না ইফাকে দেখা যায়। ইফা চোখের আড়াল হলে রিহান ছাদের দরজাটা লক করে দিয়ে চলে আসে। ইফা রুমে এসে দরজাটা লক করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। ইফা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওর মা বাবা থাকে গ্রামের বাড়িতে। লেখাপড়া করার জন্যই শহরে তার খালার বাসায় আসে। 1 বছর ভালোই ছিল রিহান যখন ছিল না। এই বছর মালদ্বীপ থেকে রিহান দেশে ফিরল। রিহান একজন ডাক্তার। রিহানরা 2 ভাই। রিহানই বড় আর ছোট ভাইয়ের নাম হুজাইফ ইসলাম বাবু। সে এইবার অনার্সে পড়ে। এসব হাবি যাবি ভাবতে ভাবতে ইফা ঘুমিয়ে যায়। কলেজের ড্রেস পরে সিঁড়ি বেয়ে নেমে ডাইনিং টেবিলের সামনে এসে চেয়ারটা টেনে বসে পড়ল। রুটি আর ডিম সেদ্ধ নিয়ে খাওয়া শুরু করলো। অল্প একটু জুস খেয়ে কাঁধে ব্যাগটা ঝুলে বাসা থেকে বের হতেই যাচ্ছিল, ঠিক সেই সময় রিহান বলল, ইফা, একটু দাঁড়াও, আমার খাওয়া অলমোস্ট কমপ্লিট। আমি তোমাকে ড্রপ করে দিব। আমার দেরি হয়ে যাবে। আই থিঙ্ক 2 মিনিট দাঁড়ালে খুব একটা দেরি হবে না। ভোতা মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহান মনে মনে একটু হাসলো। খাওয়াটা শেষ করেই পানিটুকু খেয়ে নিজের গাড়ির চাবিটা নিয়ে রিহান সকলের সামনে ইফার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে আসলো। রিহানের মা তানিয়া সুলতানা হাঁ হয়ে গেলেন। আর হুজাইফ তো রুটিতে একটা বাইর দিয়ে রুটি চিবোতেই ভুলে গেছে। পানি দিয়ে মুখে থাকা রুটিটা গিলে নিয়ে বলল, মা, তোমার বড় ছেলে মানে ইরফানের জন্য কি কোনো ফিলিংস জন্মেছে? বলতে পারি না, যদিও বা জন্মায় তাতে ক্ষতি কি? আমার বোনের মেয়েটা আমার কাছেই থাকবে। মনে মনে ঢুক গেল হুজাইফ। ইফার সাথে হতে পারে ওর এতটা ফ্রি নয়, বাট ইফার খোঁজ খবর সে রাখে। ইফা যে তারই কলেজের সিনিয়র ভাই, এর প্রেমে পড়েছে। মাঝে মাঝে তার সাথে ঘুরতে যায়। এখন কি হবে? মা তানিয়া সুলতানার ডাকে হুজাইফের ধ্যান ভাঙে। কি রে, বসে আছিস কেন? খেয়ে ভার্সিটিতে যাবি না? হুজাইফ একটা ক্যাবলা কান্ত হাসি দিয়েই বলল, এই তোমার খাওয়া শেষ, আমি এক্ষুনি যাচ্ছি। সাবধানে যাস বাবা। হুম। গাড়িটা থামলো ইফার কলেজের সামনে। ইফা বের হয়ে যেতে নিলেই রিহান খপ করে ইফার হাতটা ধরে নেয়। পাশ ফিরে তাকিয়ে বলে, কিছু বলবেন দীপ্ত ভাইয়া? সাবধানে থাকবে, কোনো দরকার হলে কল করবে। আর হ্যাঁ, কোনো ছেলেদের আশেপাশেও থাকবে না, কথাটা যেন মনে থাকে। আমি রিহান, আমার কানে যদি আসে তুমি অন্য কোনো ছেলে আশেপাশে গেছো, তাহলে মনে রাখো আমার খারাপ রূপটা তোমার জন্য বরাদ্দ থাকবে। আন্ডারস্ট্যান্ড? যাও। হাতটা ছাড়া পেতে ইফা গাড়ি থেকে বের হয়ে গেল। রিহানের এসব আদিক্ষেতা সহ্যই হয় না। সব বিরক্তি ঢেলে কীর্তি ঢুকতেই দেখতে পেল তার শখের পুরুষের দেখা, যাকে এক দেখাতেই মনের কোণে বয়ে যায় প্রশান্তির হাওয়া, যার কাছে গেলেই মিলে মানসিক শান্তি।
সেই মানুষটি প্রচণ্ড রোদে বারবার কপালটা কুঁচকে ফেলছে আর বন্ধুদের সাথে হেসে কথা বলছে। হাসলে পাশের গাছ তারটা বের হয়ে আসে। মুখ ভর্তি চাপদারি, হাতে ঘড়ি, গায়ের রং শ্যামলা, পরনে কালো রঙের পাঞ্জাবি, হাতটা গোটানো। ইফা মুচকি হেসে সামনে এগিয়ে যেতে নিলেই আজানের পাশে দাঁড়ানো তার বন্ধু সিয়াম বলল, আজান, ইফা আছে। আজান ভাবলেশীনভাবেই উত্তর দিল। আসুক। ইফা আজানের পাঞ্জাবের কোনা ধরে টেনে বলল। কি করছো? আজান পাশ ফিরে তাকিয়ে বলল, কিছু না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ওহ, আজ একটু ফ্রি আছো? কেন? আজ একটু ঘুরতে যাব, প্লিজ না করো না। বেশ তো, যাব। আমি কখনো তোমার মুখের উপর না করেছি? তোমার না এখন ক্লাস আছে, ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করো। আমি কিছু কাজ করিনি। আমি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো, তুমিও ঠিক এই জায়গাতে এসে আমাকে পাবে। ইফা মাথা নাড়িয়ে চলে গেল। সিয়াম বলল, আজান, ইফাকে নিয়ে তোর চিন্তা ভাবনা কি? কিসের চিন্তা ভাবনা? না মানে তোদের ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ নেই। তাহলে? তাহলে কিছুই না। কাজ সেরেই আসি, তারপর ওকে নিয়ে বের হতে হবে বলেই আজান চলে গেল। যেতেই আজান ডেভিল মার্কা একটা হাসি দিল। সন্ধ্যায় ইফা পড়ছিল, ঠিক সেই সময় রিহান রেগে মেঘে পাশে এসে কারোর সাথে কথা না বলে ইফার রুমে ঢুকে দরজাটা লক করে দিয়ে ইফার চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। ঘটনাগুলো এত দ্রুত ঘটল যে ইফা কিছুটা হতভম্বই হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর নিজেকে একটু ধাতস্থ করেই বলল, দীপ্ত ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? এইসব কি করছেনটা কি? আমার তো লাগছে। লাগুক, লাগার জন্যই তো ধরেছে। তোর কি মনে হয় আমি তোর বিষয়ে কোনো খবর রাখি না? যথেষ্ট খবর রাখি। আজ আবার তুই ওই ছেলেটার সাথে ঘুরতে গিয়েছিস, কলেজে উঠতে উঠতে লাং জগিয়ে ফেলেছিস। বেশ করেছি, আপনার কি? আমারই অনেক কিছু, তুই সম্পূর্ণটা আমার। আমার প্রতি আপনার কোনো দিন কোনো কালে কোনো অধিকার নেই আর না ছিল। আমি আজানকে ভালোবাসি। রিহান ইফার চুলের মুঠি ছেড়ে দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ভালোবাসি। ভালোবাসা মানে বুঝিস? ও তোকে ভালোবাসে না, ও তোকে ঠকাবে, তখন বুঝবে। আর কি বললি? অধিকার? হাসালি, তোর প্রতি অধিকার কেবল আমার। জাস্ট ওয়েট। তুই আমার মায়াবতী, যাকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছে নিয়ে ঘুমিয়ে পড়ে। কেন বলছি না ইফা, এই হৃদয়ে তোমার রাজত্ব। তুমি হিনা আমার হৃদয়টা মরুভূমির মতো। প্লিজ চান, এমন করিস না। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রিহানের চোখ থেকে। রিহান ইফাকে ছেড়ে দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বের হয়ে যায়। ইফা এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। রিহান তার রুমে এসে একের পর এক পাঞ্চ মারছে দেয়ালে, হাত ফেটে রক্ত রঞ্জিত হচ্ছে। সেদিকে তার কোনো খেয়ালই নেই। রাগে বশবত নিজের চুল নিজেই টেনে ধরেছে। কি থেকে কি করবে শুধু সেটাই ভাবছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে, অর্থাৎ রাগ কমানোর চেষ্টা। বেশ কিছুক্ষণ এভাবেই বসেই রইল। তারপর হাতে মেডিসিন লাগিয়ে নিল। ফোনটা নিয়ে বেশ কিছু একটা করেই বিছানার উপর রেখে দিয়ে জামা কাপড় নিয়ে শাওয়ারের গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে তারপর বের হয়ে ল্যাপটপে কাজ করছিল। কাজ করা শেষ করে কিছু ফাইল লিখছে। ফাইল লেখা শেষ পর্যায়ে নিচ থেকে খাবারের জন্য ডাক দিল। রিহান খুব ফুরফুরে মেজাজে নিচে নামলো। রিহানের ফুরফুরে মেজাজ দেখেই ইফা তো পুরো অবাক। একটু আগে তো ছিল পুরাই হাই টেম্পারেচার, আর এখন এমন কোল্ড কফির কোল্ড। বিষয় ইফার হজম হলোই না। তারপরেই ইফা বেশি খাটলই না, খাওয়ায় মন দিল। ইফা সব সময় ধীরস প্রকৃতির মেয়ে, খাওয়া দাওয়া আস্তেই আস্তে করে। রিহানের খাওয়ার শেষ পর্যায়ে আর ইফা তখনও খাচ্ছে। হুজাইফ সবে মাত্র আসলো, চেয়ার টেনে বসে পড়ল। রিহান এক পলক হুজাইফের দিকে তাকিয়ে বলল, কিরে, আজকাল লেখাপড়া কেমন চলছে? এই তো ভাইয়া, ভালো। হুসাইফ, জি ভাইয়া। কাল থেকে তো 2 বেলা রুটি খাবি। কেন? নিজের দিকে তাকিয়ে দেখ, তোর পেটের ভরে দিনকে দিন বেরিয়ে চলছে, যেন পুরো 9 মাসের পেট। একজন ডাক্তারের ভাই হয়ে তোর যদি এই অবস্থা হয়, তাহলে মানুষের কি হবে? তোকে কাল আমি জিম সেন্টারে নিয়ে যাব, ভর্তি করে দিব, রেগুলার জিম করবি। হুজাইফ মুখটা কাচুমাচু করে বলে, ঠিক আছে। ইফা তো কোনো রকম হাসিটা আটকিয়ে রেখেছে। অর্ধেক খেয়েই বলল, খালামণি, আর খেতে ইচ্ছে করছে না। আমি রুমে যাই বলে ইফা হাতটা ধুয়ে দৌড়ে রুমে গিয়ে
দরজাটা লক করে এলোপাথারি হেসেই যাচ্ছে। হাসি যেন থামছেই না। অনেক কষ্টে হাসি থামিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে ঘুমিয়ে পড়ল ইফা। রাত যখন গভীর, সবাই যখন গভীর ঘুমে ব্যস্ত, ঠিক সেই সময় রিহান তার ড্রয়ার খুলে চাবি বের করলো। তারপর সে রুম থেকে বের হয়ে গেল। ইফার রুমের সামনে সেই চাবি দিয়ে দরজার লকটা খুলে পা টিপে টিপে ইফার রুমে ঢুকে ইফাকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে বের হয়ে গেল বাসা থেকে। গাড়ির সামনে এসে ড্রাইভারকে বলল ডোরটা খুলে দিতে। ড্রাইভারটাও ডোর খুলে দিল। রিহান ইফাকে কোলে নিয়ে গাড়িতেই বসলো। ড্রাইভারকে বলল খুব সাবধানেই গাড়ি চালাতে। ড্রাইভারও খুব সাবধানেই গাড়ি চালাচ্ছে। গাড়ি যখন মাঝপথে, তখন ইফার ঘুমটাও ভেঙে যায়। নিজেকে গাড়িতে আর রিহানের কোলে দেখে 440 ভোল্টেজ ছটকায়। যখন ইফা খুব জোরে চিল্লাতে যাবে, তখন রিহান ইফার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, ডোন্ট শাউট সুইটহার্ট, একদম চুপচাপ থাকো। যদি এক ফুটো টেপু শুনিয়ে তাহলে খবর করে ছাড়বো। ইফা তার ডাগর ডাগর নয়ন দিয়ে রিহানের পানে তাকিয়েই ছিল। রিহান ইফার কানে স্লো ভয়েসে বলল, বিলিভ মি বেবি, তুমি যখন এইভাবে তাকাও তখন আমার হৃদয় কোণে ভূমিকম্প শুরু হয়। গাড়িটি পৌঁছে গেল তার গন্তব্যে। রিহান ইফাকে নিয়ে গাড়ি থেকে নামতেই দেখল রিহানের বন্ধু শুভ আহমেদ, রাইসা রহমান, রিজু ইসলাম, আদিত্যা ইসলাম, কিয়া মুখার্জি, ওরা সবাই দাঁড়িয়ে আছে। ইফা বেশ অবাক হলো এই মাঝ রাতে এদের সবাইকে দেখে। ইফা কিছু বলবে তার আগে রিহান বলল, ভিতরে চলো, জানতেই পারবে। একটা পুরনো মসজিদের সামনে এসে সকলেই দাঁড়ালো। ইফার তো এবার রাগ হচ্ছে। এই রাত দুপুরে আমাকে ঘুম থেকে তুলে এইখানে নিয়ে এসে ভূত ধরাতে এসেছেন? আচ্ছা, ভূত ধরাবো কেন? তোমাকে বিয়ে করব। এই শব্দটা যেন ইফার মাথায় আকাশ ভেঙে পড়ল। মসজিদের ভিতরে বসে আছে রিহান, ইফা আর ওর বন্ধুরা। ইফাকে বলছে কবুল বলতে। ইফা কবুল বলবেই না। রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি কবুল না বললে তোমার প্রাণের আজানকে আমি কম করে দেবো মেরে যান। এখন ইচ্ছেটা তোমার, কবুল বলবে কি বলবে না। শুভ, বল। তোর ভাবিকে একটু দেখাতো ভিডিওটা। শুভ তার পকেট হতে ফোনটা বের করে ভিডিওটা অন করে ইফার সামনে ধরল। ভিডিওটা দেখা মাত্রই ইফার অন্তরাত্মা কেঁপে উঠল, কারণ ভিডিওতে দেখানো হচ্ছে আজানকে বেঁধে প্রচুর মারধর করছে। ইফা চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে এক নিঃশ্বাসে কবুল বলেই ফেলল। পাশের সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। রিহানের প্রতি ইফা তীব্র ঘৃণার চোখেই তাকাচ্ছে। রিহানের এসব চাই আসে না। রিহান তো বেশ ফুরফুরা মেজাজেই আছে, এমন ভাব যেন কিছুই হয়নি। প্যান্টের পকেটে হাত গুজে মনের আনন্দে এলিয়ে দুলে হাঁটতে হাঁটতে সিজ বাজাচ্ছে। ইফার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হৃদয়টা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এক পলক আজানকে দেখার ইচ্ছে হচ্ছে, কিন্তু সেই উপায় নেই। তার স্বপ্ন, তার ভালোবাসা সব বিসর্জন করতে হলো। বাকি সবাই নীরব দর্শক, কারণ ওরা জানে রিহান কতটা ডেসপারেট। ওরা যখন যেটা চাই মানে চাই, প্রয়োজনে ছিনিয়ে নেয়। ইফার ক্ষেত্রেও সেটাই হলো, কিন্তু ওরা বন্ধুদের ক্ষেত্রে বড্ড স্বার্থপর। বেশ বিরক্তি নিয়ে ইফার দিকে তাকালো রিহান। ইফার দিকে তাকিয়েই বলল, তোমার কি জামাই মরেছে যে এভাবে কান্না করছো? এটা শুনে পিছন থেকে ওর বন্ধুরা হাসিতেই ফেটে পড়ল। বেচারি ইফা নাক মুখ কুচকে ফেলে বলল, জি আস্তাগফিরুল্লাহ। দেখতে শুনতে তো ভালো, শিক্ষিত পরিবারের মার্জিত ডাক্তার ছেলে, তার মুখের ভাষা কি সিরি, আমার তো বমি চলে আসছে। রাইসা এসে রিহানের কানটা মলে দিয়ে বলল, অসভ্য ছেলে, নতুন বউয়ের সামনে তোর মুখটা খারাপ করতে হলো? তুই এমন কে? আমি এমনই, মন চাইলে আমার লাগে থাক, না হলে যা, আমি বউ নিয়ে বাড়ি ফিরবো। ওকে বলে লাভ নেই, ও তো এরকমই। ও কোনোদিন ঠিক হবে না, উল্টো আমাদেরই প্যারার মধ্যে রাখবে। ইফা পাশের টিউবওয়েল দেখে সেখানেই গেল। রিহান আর ওরা দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ টিউবওয়েল চাপার শব্দে ওরা ঘাড় ঘুরিয়ে দেখে ইফা টিউবওয়েল চেপে পানি দিয়ে মুখ হাত ধুচ্ছে। রিহান ইফার সামনে গিয়ে বলল, বউ আমি যাচ্ছি, তুমি মুখ ধোও। আমার থেকে দূরে থাকুন, আপনার কথা শোনার রুচি নাই। পিছন থেকে রাইসা বলল, নে হলো তো, এটাই ভাবছিলাম, তো 16 কলা পূর্ণ হলো। শুভ দাঁত কেলিয়ে বলল, ওসব কোনো ব্যাপারই না, রিহান ঠিক ম্যানেজ করে নেবে। রিহান ফের বলল, চুপ থাক, খবিসের দল। ফের এক জোট হাসির রোল।
ইফা বুঝতে পারলো সব পাগলের মধ্যে ইফা পড়েছে। সবার থেকে বিদায় নিয়ে রওনা দিতে দিতে ওদের প্রায় 3টাই বেজে গেছে। রিহান ড্রাইভারকে বলল খুব স্পিডে গাড়ি চালাতে, বেশি রাত হওয়ায়। রাস্তাঘাটে কোনো জ্যামের প্যারাই নাই। রিহান একটু ইফার দিকে চেপে বসতেই ইফা বলল, আমার থেকে দূরত্ব বজায় রাখুন, এই বিয়ে আমি মানি না। তোমার মানতে হবে না, আমি রেহান মানলেই হলো। আপনি কি মানুষ? আপনি বুঝতে পারেন না আমি আজানকে ভালোবাসি? ভালোবাসা অপাত্রে দান না করে পাত্রতে দান করতে পারো। ও ভালো না, তোমাকে ঠকাবে। আপনি বুঝি খুব ভালো? রিহান তার শার্টের কলারটা একটু উপরে তুলে নিয়ে ভাব নিয়ে বলল, অবশ্যই আমি ভালো, কিন্তু নিচের ঢোল নিচে পিটাই না, এই আর কি। জঘন্য। তোমার জন্য। গাড়িটা বাড়ির ভিতরে প্রবেশ করতেই ইফা নেমে ঘট ঘট করে হেঁটে ভিতরে ঢুকে গেল। রিহান ড্রাইভারকে বলল, হাতে বেশ কিছু টাকা গুঁজে দিয়ে সে ভিতরে চলে গেল। ইফার রুমের কাছে এসে দেখলো ইফার রুমের দরজা ভিতর থেকে লক করা, তাই সে আর নক করলই না। এটা ভেবে যে থাকুকও কিছুক্ষণ ওর মতো। সকালে থেকে ইফা আজানকে কল করে যাচ্ছে তো যাচ্ছে, বাট আজানের কোনো প্রকার রেসপন্স পাচ্ছেই না। ইফার মেজাজটা সপ্তম আকাশে উঠে আছে। এর মধ্যে রিহান ইফার রুমে এসে দরজাতে হেলান দিয়ে বুকে হাত গুজে নবাবী স্টাইলে দাঁড়িয়ে ইফার কর্মকাণ্ড দেখছে। রিহান আকর্ষণ পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে খুব খুব করে কেসে উঠল। হঠাৎ পুরুষালীর গলার স্বর পেয়ে কিছুটা থতমত খেয়ে ঘাড় ঘুরিয়ে দেখল রিহান নবাবী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো ইফার মেজাজটা আরও বিগড়ে গেল। দীপ্ত ভাই, আপনি আমার রুমের সামনে কি করেন? রিহান আশেপাশে কিছু খোঁজার বান করলে বলল, এইখানে তোমার স্বামী দাঁড়িয়ে কোনো ভাইটাই না, দেখতে এলাম বউ কি করছে। বউর কি খেয়াল আছে যে তার স্বামী বাইরে যাবে? কোথায় এইটা সেটা এগিয়ে দিবে তা না, প্রাক্তনকে নিয়ে পড়ে আছো। ইটস নট ফেয়ার সুইট হার্ট। বউ? কিসের বউ? আমি মানি না। মানতে হবে। আমি মানবো না। ছি, মুখে কি ভাষা! আপনার মুখটা এমন নষ্ট কেন? 2 মিনিটের মধ্যে তোমাকে আমার রুমে দেখতে চাই মাই লাভলি ওয়াইফ। যদি 2 মিনিটের বেশি হয় তাহলে তোমার খবর আছে, কথাটা বুঝে নিও। ইফা শেষবারের মতো আজানকে কল করলো, কিন্তু এবার সুইচ অফ পড়ল। ইফা গুটি গুটি পায়ে রিহানের রুমে গেল। রিহান ইফার হাত টেনে ইফাকে তার কোলে বসিয়ে তারপর বেডে শুয়ে পড়ল। রিহান ইফার ওপরে আর বেচারি ইফা রিহানের নিচে চ্যাপটা হচ্ছে। ইফার নাকের সাথে রিহান তার নাকটা ঘষছে। ইফা চোখ দুটো খিচে বন্ধ করে আছে। রিহানের শার্টের কলারটা খামচে ধরে আছে। রিহানের ঠোঁটের সাথে ইফার ঠোঁট একদম ছুঁই ছুঁই। ইফার বুকটা কেমন যেন ডিপ ডিপ করছে। রিহান লো ভয়েসে বলল, সুইট হার্ট, তোমাকে খুব ভালোবাসে। তুই শুধু আমার মায়াবতী, তোকে অন্য কারোর সাথে দেখলে হৃদয়টা দহন হয়। এই দহনটা কেমনে বোঝায়? আজকের পর থেকে আজানের সাথে দেখা করব না। ইফা চোখ বন্ধ করার অবস্থায় বলল, আই লাভ আর বলতেই পারল না। তার আগে রিহানের নিকটিনে পুড়ে যাওয়া অর্ধ কালো ওষ্ঠও তারা আবদ্ধ করলো। ইফা রিহানের বুকে হাত আঘাত করছে ছেড়ে দেওয়ার জন্য। রিহান ইফার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে আছে। মৌমাছি যেমন ফুল হতে মধু আহরণ করে, ঠিক তেমনই রিহান ইফার ঠোঁট থেকে মধু আহরণ করছে। আধা ঘন্টা পরেই রিহান ইফাকে ছাড়লো। আর একবারও যেন না শুনে, তোমার মুখে ওর নাম। তোমার মুখে শুধু একজন পুরুষের নাম থাকবে, সেটা হলো রিহান অরণ্য ওরফে দীপ্ত। রিহান শোয়া থেকে উঠে ঠিক হয়ে ইফার দিকে তাকিয়ে বলল, স্বামী স্ত্রীর মধ্যে সব কমন ব্যাপার, যত তাড়াতাড়ি পারো সহজ করে নাও। রিহান ওয়ালেট থেকে কিছু টাকা বের করে ইফার হাতে দিয়ে বলল, শুনেছি বিবাহিত মেয়েদের নাক ফুটো করতে হয়। তুমি আজ একটা নাকফুল কিনে পার্লারে গিয়ে নাক ফুটো করবে। আশা করছি দ্বিতীয়বার একই কথা রিপিট করতে হবে না। যাও, ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই ডাইনিং টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। ইফা চোখের পানিটুকু মুছে মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। ইফা ফ্রেশ হয়ে কাঁধে ব্যাগটা নিয়ে নিচে নেমে সবার সাথে বসে খেতে বসলো। মুখটা গোমরা দেখে মিসেস তানিয়া সুলতানা বললেন, কি রে মা, কি হয়েছে? মুখটা এমন কেন? কিছু না খালামণি, ঠিক আছি, একটু মাথা ব্যথা। ইফা কলেজের প্রতিটা আনাচে কানাচে হন্য হয়ে আজানকে খুঁজছে।
আজানের একটা ফ্রেন্ডের সাথে দেখা হলে ইফা বলল, ভাইয়া আজানকে দেখেছেন? ও কোথায়? কেন ভাবি, আপনি কিছু জানেন না? কি জানবো, কি হয়েছে? কোন হসপিটালে? আমি যেতে চাই। ইফা আজানের বন্ধু সানির সাথে যাচ্ছে হসপিটালে। সানির বাইকটা এসে থামলো হসপিটালে। সানি বলল, ভাবি আপনি ভিতরে যান, আমি গাড়িটা পার্ক করেই আসছি। ইফা দ্রুত গতিতে হাঁটছে। ইফা রিসেপশন ডেস্কের সামনে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি, আপনি কি বলতে পারেন আজান নামে কোনো পেশেন্ট ভর্তি হয়েছে কি না আজ সকালে? একটু চেক করে নিই ম্যাম, বলেই কম্পিউটারে অ্যাডমিট লিস্টটা দেখেই বলল, ইয়েস ম্যাম, কেবিন নাম্বার 01। থ্যাঙ্কস বলেই ইফা যেতে লাগলো। কেবিন নম্বর 01 এ এসেই ইফা থামলো। তারপর দরজা ঠেলে ভিতরে ঢুকলো। গিয়ে দেখলো হাতে স্যালাইন লাগানো শুভ্র চাদরটা গায়ে। কেবিনের ভিতরে থাকা সোফাতে আজানের মা বাবা বসে আছেন। এরই মাঝে সানি চলে আসলো। ইফাকে চোখের ইশারায় ভিতরে যেতে বলল। ইফা ভিতরে ঢুকলো, সাথে সানিও ঢুকলো। আজানের বাবা মা সানিকে দেখেই বলল, বাবা সানি, তুমি এসেছো? দেখো ছেলেটার কি হাল। আজানের মা সানির পাশে দাঁড়িয়ে থাকা ইফার দিকে তাকিয়ে বলল, বাবা একে একে তো ঠিক চিনলাম না। আন্টি আমাদের সিনিয়র, বাট আমাদের সাথে ভালো সম্পর্ক। যখন শুনলো আজানের এই অবস্থা, তখন সেও আমার সাথে দেখতে এলো আজানকে। এই অবস্থায় দেখে ইফার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ওর বুকে কেউ ধারালো অস্ত্র দিয়ে কেউ খণ্ড খণ্ড করছে। ডক্টরের অ্যাপ্রন পরে কেবিনে প্রবেশ করলো ডাক্তার, কিন্তু প্রবেশ করতেই রাগে ফেটে পড়ছে যখন দেখলো ইফা আজানকে দেখতে হসপিটালে দেখতে এসেছে। রিহান খুব ঠান্ডা গলায় বলল, ইফা, এখানে কি তোমার কলেজ নেই? ডক্টর অরণ্য, আপনি ওকে চিনেন? অবশ্যই চিনি, উনি আমার বিয়ে করে বউ। কাল রাতে আমাদের বিয়ে হয়েছে। তা ইফা বললো না তো? তুমি এখানে কি করো? ঠিক এরই মাঝে আজান কেসে উঠল। ইফা দৌড়ে আজানের কাছে গেল। আজানের হাতটা ধরে আজানকে বলে ডেকে উঠল। আজান একটু চেয়ে থেকে আবার ঘুমিয়ে পড়ল। কড়া ডোজের ঘুমের ওষুধ এর প্রভাব। রিহান তার হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছে। রিহান লম্বা কদম ফেলে ইফার হাতটা শক্ত করে ধরে বলল, চলো আমার সাথে বাসায়। সবাইকে উপেক্ষা করে রিহান হাতটা ধরে ইফাকে নিয়ে বের হয়ে সোজা পার্কিং এরিয়াতে এলো। গাড়ির ডোরটা খুলে ইফাকে এক প্রকার ছুঁড়েই ফেললো। তারপর খুব জোরে ডোরটা লাগিয়ে নিচে উঠল। খুব স্পিডেই গাড়ি চালাচ্ছে। ইফা ভয়ে চোখ মুখ খিঁচে আছে। রিহান একটা অচেনা বাড়ির সামনেই তার গাড়িটা থামালো। রিহান গাড়ি থেকে নেমে ইফাকে টেনে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। দরজার সামনে এসে রিহান তার পকেট থেকে চাবি বের করে চাবি দিয়ে ঘরের লকটা খুলে ইফার হাত ধরে ঘরের ভিতর ঢুকে খুব জোরে দরজাটা লাগিয়ে ইফাকে টেনে বেডরুমে নিয়ে গিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর কত নাগা লাগে, হ্যাঁ? বাড়িতে জামাই রেখে বাইরে লাগিয়ে ঘুরোস? তোর আগেই বলেছি, সব কিছু সহ্য হয়, তোকে অন্য কারো পাশে সহ্য হয় না। মানি না আপনাকে স্বামী হিসেবে, মানি না, আর কখনো মানবও না। আমি শুধু আজানের। রিহান তার অ্যাপ্রনটা খুলে মেঝেতে ফেললো। তারপর শার্টটা খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। ইফার কাছে গিয়ে ইফার চুলের মুঠি ধরে বলল, কি আছো আসানের মধ্যে, জামার মাঝে নেই? চাই না আপনাকে, আমি কেবল আজানের। আমার ডিভোর্স চাই, ডিভোর্স দিন। আমি রিহান মরার আগ পর্যন্ত তোর লাগবো। এভরি ডে, এভরি মর্নিং, এভরি নাইট, এভরি মোমেন্ট তোরা আমার লাগবো। তোর ডিভোর্স দিব না, তোর যা দরকার এখন তোরে তাই দিব। কথাটা বলে রিহান ইফার চুলের মুঠিটা আর একটু টেনে ওর মুখটা উঁচু করে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ইফা প্রচণ্ড ছটফট করছে। এলোমেলো শরীরে চাদরটা জড়িয়ে শুয়ে আছে ইফা। চোখ দিয়ে তার অঝরে পানি ঝরছে। শরীরের ব্যথা থেকে মনের ব্যথাটা অনেক। রিহান ইফাকে চাপটে ধরেই শুয়ে আছে। হাতে তরল পানির স্পর্শে রিহানের ঘুমটা ভেঙে গেল। ইফাকে কাঁদতে দেখে ব্যাটি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, ইফু পাখি, কি হয়েছে? কাছে কেন? শরীরে কি খুব ব্যথা? ইফা কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ আছে। এই চুপচাপটা রিহান মেনে নিতেই পারছে না। ইফাকে তার দিকে ঘুরিয়ে কলটা চেপে ধরেই বলল, এই মেয়ে, সমস্যা কি তোর, হ্যাঁ? আমি যে তোকে প্রশ্ন করেছি, জবাব দিস না কেন? আমার রাগ উঠাবি না। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, ঘৃণা লাগছে। ও, আমার সাথে তোর কথা বলতে ইচ্ছে করে না?
আমাকে তোর ঘৃণা লাগে? কাকে ভাল লাগে? তোর এই আজানকে? আজ বুঝবি না, কিন্তু একদিন ঠিকই বুঝবি আজান কতটা জঘন্য মানুষ। সেদিনও তোকে আগলে রাখার জন্য রিহান তার বুক পেতে রাখবে। ইফা কোনো কথা না বলে জামা কাপড় ঠিক করে ফ্রেশ হতে গেল। রিহান ইফার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রিহান মেঝে থেকে শার্টটা নিয়ে বিছানায় বসলো। ইফা কিছুক্ষণ পরেই বের হলো। ইফা বের হতে রিহান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। রিহান ফ্রেশ হয়ে আসতেই ইফাকে বলল, ব্যাগটা নাও, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে আবার হসপিটাল যেতে হবে। ইফা ব্যাগটা নিল। রিহানের পিছু পিছু যাচ্ছে ইফা। বাড়িটা লক করে ইফাকে নিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। ইফা গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রিহান এক পলক ইফার দিকে তাকিয়ে আবার গাড়ি চালাতে মন দিল। ইফাকে বাড়িতে পৌঁছে দিয়ে রিহান চলে গেল। ইফা বাড়ির ভিতরে ঢুকে সোজা তার রুমে চলে গেল। সব কিছু কেমন যেন বিতৃষ্ণা লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। আলমারি খুলে একটা জামা বের করে ওয়াশরুমে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে তারপর বের হয়ে সোজা শুয়ে পড়ল। হসপিটালের কেবিনে বসে রোগী দেখছিল রিহান। ঠিক সময়ে দাঁত কেলাতে কেলাতে শুভ আসলো। রিহান শুভকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। রিহান বুঝে না এদের কি কাজ কাম নেই যে শুধু ওর পিছনেই পড়ে থাকে। রিহান প্রেসক্রিপশন করতে করতে বলল, শুভ, ডোন্ট ডিস্টার্ব মি। এখন রোগী দেখছে, তুই বস, আমি রোগী দেখা শেষ করে পরে কথা বলবো। মাত্র 3টে রোগী আছে, আমরা বসছি। আমরা মানে সব ছাগল বাচ্চা একসাথে আসছে নাকি? শুভ উপর নিচ মাথা নাড়ালো। রিহানের সব কিছু বোঝা হয়ে গেছে। শুভ আর তার বন্ধুরা ওয়েটিং রুমে বসে আছে, কখন রোগী দেখা শেষ হবে এই আশায়। রিহান রোগী দেখা শেষ করে ওয়েটিং রুমে গেল। দেখলো তার বন্ধু নামের হারামিগুলো বসে আছে। আমি বুঝি না, তোদের কি কামকাজ নাই? খালি আমার পিছনে পড়ে আছিস। তোদের বিবাহিত জীবনের খবর নিতে এসেছি। তা তোদের সব কিছু ঠিকঠাক তো? রিহান শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, অল গুড। আজ দুপুরে বাসাটা সেরে ফেলেছে, খুব শীঘ্রই তোর চাচা ফুপু ডাক শুনতে পাবে। তখন সবাই হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। রাতে রিহান বাড়ি ফিরল। সারাদিনের কাজের চাপে রিহান খুব ক্লান্ত। রুমে যাওয়ার আগে একটু ইফার রুমে উকি দিয়ে দেখতে এসেছিল ইফা কি করে, কিন্তু আফসোস ইফা দরজাটা লক করেই রেখেছে। ক্লান্ত দেহটাকে টেনে টুনে নিজের রুম পর্যন্ত এসে সোফার উপর ব্যাগটা রাখলো। তারপর আলমারিটা খুলে একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে গেল। লম্বা শাওয়ার নেওয়ার পর ব্যাটার ফিল করছে। ঘড়িতে টাইম দেখে নিয়ে রাত বাজে 10টা। এতক্ষণে সকলে খেয়ে ঘুমিয়ে পড়েছে। ইফার একটু খবর নেওয়ার দরকার। ড্রয়ার থেকে চাবিটা নিয়ে বের হলো রুম থেকে। ইফার রুমের সামনে এসে দরজার লকটা খুলে ভিতরে গেল। গিয়ে দেখে ইফা এলোমেলোভাবে শুয়ে আছে। ইফাকে ঠিক করতে গিয়ে যখন ইফার শরীরে হাত পড়ল, তখন দেখলো ইফার শরীরে প্রচণ্ড জ্বর, যেন পুরো শরীরে আগুনের মতো তাপ। রিহান একটা শুকনো ঢোক গেল, রুমের লাইটটা জ্বালালো, তারপর নিচে গেল খাবার আনতে। প্লেটে খাবারটা নিয়ে ইফার রুমে গেল রিহান। তারপর ইফার চোখে মুখে পানি ছিটালো। ইভা নিভু নিভু চোখে তাকিয়ে বলল, ও দীপ্ত ভাই, আপনি এসেছেন? আমি এসেছি, উঠো, খাবে? হুম, খেতে ইচ্ছে করছে না। শুনবো, আসো, খেয়ে নিবে বলেই রিহান ইফাকে ধরে উঠালো। ইফা দুর্বল কণ্ঠে বলল, দীপ্ত ভাইয়া, আমি ওয়াশরুমে যাব। ঠিক আছে, উঠো। ইফা যখন বিছানা থেকে নামতে যাবে তখন ইফা মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে রিহান ইফাকে কোলে নিয়ে বলল, দুপুরও তো ঠিকই ছিল, তাহলে এখন জ্বর বদলে কি করে? ইফাকে কোলে নিয়ে ওয়াশরুম অবধি দিয়ে এলো। ইফা দরজা লক করতে গেলেই রিহান বলল, একদম লক করবে না, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছে, তুমি ভিতরে যাও। দরজাটা ভিড়িয়ে দিল ইফা। ইফা ফ্রেশ হয়ে বের হতেই রিহান ইফাকে কোলে নিয়ে বিছানায় বসালো। তারপর স্যুপটা একটু একটু করে চামচে করে খাইয়ে দিচ্ছে। হঠাৎ খাওয়ার মাঝখানে ইফা রিহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে জান, কাঁদছো কেন? আজান আমাকে ঠকালো, খুব বাজেভাবে ঠকালো। আমার হৃদয়ে খুব পীড়া হচ্ছে। আর কেঁদো না, কি হয়েছে বলো? আমি যখন বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, ঠিক তখনই আজানের বন্ধু সানি আমাকে তার ইমোতে বেশ কিছু ছবি পাঠালো, ওর সাথে অন্য মেয়ের। শুধু তাই নয়, আজান আমাকে বন্ধুদের সাথে বাজি ধরে ভালোবেসেছিল। কে বলেছে তোমাকে?
ওর বন্ধুই বলেছে প্রমাণ সমেত। আচ্ছা, আর কাঁদতে হবে না। রিহান আছে তো তোমাকে আগলে রাখার জন্য। একটা ঝিনুক যেমন মুক্তকে আড়াল করে রাখে, আগলে রাখে সব কিছু থেকে, ঠিক আমিও তোমাকে আগলে রাখবো সব কিছু থেকে। আর কেঁদো না, এই খাবারটুকু খেয়ে মেডিসিনটা খেয়ে নাও, জ্বর কমে যাবে। ইফাকে খাইয়ে রিহান একটা মেডিসিন খাইয়ে দিয়ে শুয়ে দিল। রিহান কিচেনে গিয়ে ওর জন্য নুডলস রান্না করে খেয়ে তারপর ইফার রুমে গেল। ইফা চোখ বন্ধ করার অবস্থায় চোখ দিয়ে পানি পড়ছে। রিহান রুমে এসে দরজাটা লক করে দিয়ে লাইটটা অফ করে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে ইফার পাশে বসে ইফার চোখের পানি ঠোঁট দিয়ে শুষে নিল। রিহান ইফার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর ইফা ঘুমিয়েই গেল। রিহান ক্লান্ত থাকায় রিহানও ঘুমিয়ে গেল। গভীর রাতে ইফার গা কাঁপিয়ে জ্বর এলো। রিহান ইফাকে তাড়াতাড়ি করে নিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। খানিকক্ষণ ইফাকে শাওয়ারের নিচে রেখে দিল। রিহান শাওয়ারটা অফ করে দিয়ে রুমে এসে ইফার একটা ড্রেস নিয়ে গিয়ে ইফাকে যত্ন সহকারে ড্রেসটা পরিয়ে দিয়ে ইফাকে কোলে নিয়ে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল, কম্বল চাপা দিয়ে। ইফা শীতে ঠক ঠক করে কাঁপছে। রিহানের কপালে চিন্তার রেখা উঠল। ইফা খুব কষ্ট পেয়েছে, যার জন্য তার এই ভয়ঙ্কর রকম জ্বর। মানুষ সব আঘাত সহ্য করতেই পারে, কিন্তু ভালোবাসার মানুষের থেকে পাওয়া আঘাত কখনোই সহ্য করতেই পারে না। এর প্রমাণটা ইফা নিজে। ইফাকে দেখিয়ে রিহানের ভীষণ কষ্ট হচ্ছে আর ভীষণ রাগও হচ্ছে। হাতের কাছে যদি আজানকে পেত তাহলে মাটির নিচে পুঁতে দিত। রিহান ইফার রুমে থেকে বের হয়ে নিজের রুমে আসলো। মেডিসিনের একটা ড্রয়ার আছে যেখানে সব প্রকারের মেডিসিন রাখা। রিহান দ্রুত সেখান থেকে খুব পাওয়ারের একটা ইঞ্জেকশন নিয়ে গেল, ইফার বাহুতেই পুশ করলো। রিহান খুব ভোরে ইফার রুম থেকে নিজের রুমে চলে এসেছে। ইফার জ্বরটা এখন নেই বললেই চলে। সারা রাত ইফার সেবা করে রিহান বেঘুরিয়ে ঘুমাচ্ছিল। ঠিক সেই সময় ইফা তার দুর্বল শরীর নিয়ে হেঁটে গেল রিহানের রুমে। রিহানকে ঘুমাতে দেখে ইফা মলিন হাসল। রিহানের পাশে বসে ডাক দিল, দীপ্ত ভাইয়া, দীপ্ত ভাইয়া। রিহান পিট পিট চোখটা মেলে ইফাকে তার রুমে দেখে ফট করে চোখ খুলে শোয়া থেকে উঠে বসলো। তুমি আমার রুমে কেন আসতে পারি না? পারো তো, পারবে না কেন? জ্বরের শরীর নিয়ে এসছে যে। জরুরি কথা আছে। কি কথা? আমি চাইছি আমাদের বিয়ের বিষয়টা সবাইকে জানিয়ে দিন, আমার বাবা মা, খালামণি, বাবু ভাইয়া, সবাইকে। ঠিক আছে, জানিয়ে দেবো আজ। তুমি রুমে গিয়ে রেস্ট করো, আমি একটু ঘুমিয়ে নেই। ঠিক আছে বলে ইফা টুপ করে রিহানের গালে একটা কিস করে দিল ভোঁদর। রিহান তো গালে হাত দিয়ে থ মেরে বসে রইল। হইলটা কি? ইফা নিজ থেকে কিস করেছে। রিহান তো খুব খুশি। রিহানের খুশি দেখে কে? আজ রিহানের কাছে ঈদের দিনের মতো। রিহান বালিশে মাথা দিয়ে শুয়ে রইল। ঘুম ভাঙলো 10টায়। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। নিচে নেমে দেখে ইফাও মাত্র খেতে বসেছে। ইফা একটু একটু করে খাচ্ছে। রিহান ইফার মুখটা দেখে বলে, কি পাখির ছানার মধ্যে একটু একটু করে খাচ্ছ? খেতে ইচ্ছে করছে না। নিচের হাল দেখেছ? বেশি বেশি করে খাও। নতুন নতুন বিয়ে হয়েছে, শক্তি অর্জন করতে হবে। আমার আবার একটুতে হয় না। ছি, কি বাজে কথা। আপনার মুখটা নস্টালজিক হয়ে গেছে। রিহান তার মাকে ডেকে বলল, মা, ও মা। আসছি বলে কিচেন রুম থেকে বের হয়ে তিনি ডাইনিং টেবিলের কাছে এসে বলল, কিছু বলবি বাবা? বলছিলাম একটু খালামণি আর খালুকে আসতে বলবে, দরকারি কথা আছে। কি এমন দরকারি কথা? আচ্ছা, এখন বলা যাবে না, সবাইকে একসাথে করেই বলবো। ঠিক আছে বলে তিনি আবার কিচেন রুমে চলে গেল। রিহান খেয়ে দিয়ে সবার আড়ালে ইফার কপালে চুমু দিয়ে বলল, সাবধান থাকবে আর নিজের খেয়ালও রেখো। আপনিও সাবধানে যাবেন, নিজের খেয়ালও রাখবেন। ঠিক আছে মেরে জান, আল্লাহ হাফিজ। রিহান চলে গেল হসপিটালে। ইফার সারাটি বেলা কাটছে টেনশানে। দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো। ইফার বাবা মা দুপুরে চলে এসেছে। এখন সবাই অপেক্ষা করছে রিহানের। রিহান ফ্রেশ ট্রেশ হয়ে কটকট পা নিচে নেমে নবাবী স্টাইলে সোফায় বসলো। সোফাতে বসে রিহান গম্ভীর গলায় বলল, মা, বাবু, খালামণি, খালু, তোমাদের সবাইকে একটা জরুরি কথা আছে। কথাটা হচ্ছে আমি আর ইফা বিয়ে করেছে। রিহানের কথাটা শুনিয়ে সবার মাথায় যেন ঠাডা পড়ল।
ইফার বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আব্বাজান মগের মুল্লুক নাকি? আমার বিয়ে করে বউকে আপনি অন্য জায়গায় বিয়ে দিবেন আর আমি এখানে বসে বসে বাল ফালাবো? আমার জিনিস আমি আগলে রাখতে চাইনি। ইফা, এই বেয়াদবটার সাথে আমি তোকে রাখবো না। যা গিয়ে ব্যাগ গুছা, আজই তোকে নিয়ে যাব। তোর আর পড়ালেখা করা লাগবে না। রিহান কোনো কথা না বলে ইফাকে পাজা কোলে তুলে নিয়ে বলল, আব্বাজান আমার বউকে নিয়ে গেলাম, আপনি আপনার বউকে নিয়েছেন। রিহান দ্রুত পায়ে তার রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। ইফা তো পুরো ঘটনায় থ মেরে রইল। এই আপনি কি করলেন? কি করলাম? আমার বউকে আমি নিয়ে এসছি শ্বশুর শাশুড়ির সামনে থেকে। দীপ্তময়, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? এই যে হাত দুটো ধরেছে, আমৃত্যু তোমার পাশে থাকবো। অন্ধকারে আলো হয়ে আর আলোতে ছায়া হয়ে পাশে রইব। আমি হয়তো আপনাকে এখনো ভালোবাসতে পারি নাই, কিন্তু একটু সময় লাগবে। এক ফোঁটা পানিতে যেমন মেজে পড়লে নিচে পতিত হয়, ঠিক তেমনি আমি আপনার মাঝে পতিত হতে চাই দীপ্তময়। আপনি আমার অন্ধকার জীবনে এক ফোঁটা আলো হয়ে এসেছেন, তাই তো এখন থেকে আপনাকে দীপ্তময় বলে ডাকবো। সকালে রিহানের খুব আগেই ঘুম ভেঙে যায়। রিহান দেখে ইফা তার বুকে গুটি সুটি মেরে শুয়ে আছে। রিহান ঘুমন্ত ইফার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। হঠাৎ ঠোঁটে কিছু একটা উসকুস লাগছে বলে চোখ খুলল। খুলে দেখে রিহান তার ঠোঁটে কিস করেই যাচ্ছে। এইবার মনে হচ্ছে শ্বাস আটকেই যাবে। রিহান ইফাকে ছেড়ে দিল। ইফা খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই সাত সকালে কি শুরু করেছেন? সুইটহার্ট, আই এম সো হাংরি। আমার এখন তোমাকে প্রয়োজন। কথাটা বলে রিহান ইফার উপর নিজের সম্পূর্ণ শরীর ছেড়ে দিল। ইফার গলাতে মুখ ডুবালো। ছোট্ট করে ইফার গলাতে একটা লাভ বাইট দিল। ধীরে ধীরে রিহানের স্পর্শ গভীর হচ্ছে। ইফা তার হাত দুটো দিয়ে রিহানকে আঁকড়ে ধরল। তারা ডুব দিল ভালোবাসার এক সাগরে। আর সেই সাগরে ঢেউ তারা দুজনকে একে অপরকে জড়িয়ে ধরে ভেসে যাচ্ছে। নাস্তার টেবিলে সকলে একসাথেই বসেছে। রিহান আর ইফা সবে মাত্র এসে বসলো। ইফার বাবা তো রাগে ফুঁসছে। ইফার বাবা ইফাকে জিজ্ঞেস করলো, এত লেট হলো কেন আসতে? রিহান ইফার প্লেটে খাবার বেরিয়ে দিতে দিতে বলল, আব্বাজান এটা আপনার কেমন প্রশ্ন? সদ্য বিয়ে করো নতুন বউ, বোঝেন না কেন এত লেট হয়েছে? ওর ভেজা চুল দেখে আপনার বোঝা উচিত ছিল। রিহানের কথা শুনে বাবুর খাবার গলাতেই আটকে গিয়ে খুব খুব করে কেসে উঠল। ইফার তো মন চাইছে লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। কি এক কপাল করে জামাই পেয়েছে সে। তারই বাবের সামনে মুখে যা আসে তাই বলে, ঠোঁট কাটা। রিহানের মা পরিবেশ ঠান্ডা করতেই বলল, ঠিক আছে ঠিক আছে, এত কথা বলতে হবে না। নাস্তার টাইমে নাস্তা করো সবাই। ইফাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে রিহান। ইফার খাওয়া হতেই রিহান বলল, আজ আর কলেজ যাওয়ার দরকার নেই, যাও রুমে যাও, রুমে গিয়ে রেস্ট করবা, আমি সন্ধ্যা এসে পড়বো। ইফার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ইফার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। ইফার বাবা ইফার দিকে তাকিয়ে বলল, ইফা, তোমার কি সিদ্ধান্ত? কিসের? ওর সাথে থাকবে না, চলে যাবে? আমি ওনার সাথেই থাকতে চাই। কথাটা শেষ হতে না হতেই ইফা গালে বেশ শক্তপোক্ত হাতের এক চড় পড়ল। ঠোঁটের নিচের অংশ কেটে অঝরে রক্ত পড়ছে। রাবেয়া, এখনই চলো, আমরা এইখানে এক মুহূর্ত থাকবো না। এই বলে ইফার বাবা হুঙ্কার দিয়ে উঠল। ইফা ছলছল নয়নে নিজের রুমেই চলে গেল। আজ রিহানের একটা ওটি আছে। রিহান ওটিতে প্রবেশ করলো। রিহান ওটিতে প্রবেশ করতেই শুভ আর রাইসা বলল, আমরা সব চেক করে নিয়েছি, সব ঠিক আছে, তোর জন্যই অপেক্ষা করছিলাম, চল এখন অপারেশনটা শুরু করি। ওকে ডান। কিছু নার্স আর 3 জন মিলে অপারেশন শুরু করলো। অপারেশন শেষ হতেই 3 জন স্বস্তির শ্বাস ফেলল। 3 জন ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর কথা বলছে। রিহান বেশ নীরব থেকে তারপর বলল, আমাদের বিয়ের কথা বাসায় জানিয়ে দিয়েছে, মূলত ইফাই চেয়েছে জানিয়ে দিতে। রাইসা শুনে খুশি হয়ে বলল, যাক তাহলে তো মুভ অন করছে। কিন্তু একটা সমস্যা আছে। কি সেটাই? শালা শ্বশুর মশাই মেনে নিচ্ছে না পা। রাইসা ফিক করে হেসে দিয়ে বলল, না মানলে কি, তোরা তো বিবাহিত, এখন ওনার মানা আর না মানা কোনো কাজেই দিবে না। শুভ বলল,
দোস্ত তোর কোনো শালি নেই? থাকলে লাইন মারতাম আর কি। না, নেই। রাইসা কফি মগে চুমুক দিতেই দিতেই বলল, এই তুই কিছুদিন আগেও প্রেম করেছিস, সেটার কি হলো? ব্রেকআপ হয়েছে। রিহান দোস্ত, তুই ওর কারবারটা দেখ। ও কয়েকদিন পর পরই খালি মাইয়া চেঞ্জ করে। তবে মানতে হবে বস, আমি তো মনে করছিলাম তোর সাথে তানুজার কোনো রিলেশন আছে। ভুলে গেলি ওই যে ইন্ডিয়ান মেয়েটা আমাদের সাথেই যে পড়তো। ও, হাফ মেন্টালটা? দূর, কিসের সাথে কি মেলাচ্ছিস? কোথায় আমার মায়াবতী আর কোথায় ও? ওর চাল চলন আমার একদম ভাল লাগে না। আচ্ছা, আজ কি তোর রোগী দেখা আছে? না, তবে আমাদের তিনজনেরই ওটি আছে, ভুলে যাস না। ভুলি নাই, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। আজ আমাদের 3টা ওটি। একটা তো সকালেই করে ফেলেছি, আর 2টো দুপুরে আর বিকেলে। চল এখন কেবিনে গিয়ে বসি। চল। সন্ধ্যায় রিহান এসেছে। এসে দেখে ইফা পড়ার টেবিলে পড়ছে। কি করেছেন? এই তো পড়ছি। ও, তুমি পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে রিহান আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এলো। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে বলল, বউ, এই বউ, এদিকে আয় তো, একটু তো সুন্দর মুখখানা দেখি। এত সুন্দর ডাকে ইফার অন্তরে প্রশান্তির ছায়া বয়ে গেল। ইফা মুচকি হেসে পড়ার টেবিল থেকে উঠে রিহানের কাছে গিয়ে বসলো। রিহান আদুরে হাতে ইফার 2 গালটা ধরল। সাথে সাথে ইফা উফ করে উঠল। রিহানের চোখ গেল ইফার ঠোঁটের দিকে। তখন রিহান বলে উঠল, ইহু পাখি, তোমার ঠোঁটে কি হয়েছে? তুমি গালটা দেখে বলে, তুমি গালটা দেখে, তোমার গালটা দেখে। মুহূর্তেই রিহান রেগে গেল। ইফার দিকে তাকিয়ে রূঢ় ভাষায় বলল, কে মেরেছে তোমাকে বলো? দীপ্তময়, আপনি রাগ করবেন না, বাবা মেরেছে। রিহান এক টানে ইফাকে তার বুকে ফেলে জড়িয়ে ধরে বলল, তুই একদম সেফ, আমি তোকে আগলে রাখবো। তো তোকে আর তোর বাপের বাড়িতে যেতে দিব না, তুই আমার কাছেই থাকবি। ইফা তার নরম তুলতুলে হাত দুটো রিহানের শক্তপোক্ত পিঠে রেখেই বলল, দীপ্তময়, আমি তো আপনারই, আপনাকে ছেড়ে কোথাও যাব না। রিহান ইফার মুখটা তুলে পরম যত্নে ইফার নরম তুলতুলে ঠোঁটে তার নিকটনে পোড়া ঠোঁট দিয়ে ইফার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। রিহান আর ইফা ডুবে গেল ভালোবাসার রাজ্যে। সেই রাজ্যের রাজা রিহান, আর ইফা তার রানী। সময়ের স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। ইফার এখন ইন্টারের 2nd ইয়ারে টেস্ট এক্সাম চলছে। রোজ রিহান দিয়ে আসছে আর এক্সাম শেষেই নিয়ে আসছে। সেই দিনের পর থেকেই রিহান ইফার বাবাকে সহ্যই করতে পারে না। তার একমাত্র বউয়ের গায়ে হাত তোলা। হাজার রাগ উঠলেই কখনো তার গায়ে ফুলের টোকাও দেয়নি। আর সেই দিন তারই অনুপস্থিতিতে তার বউয়ের গায়ে হাত তুলেছে। ইফা রেডি হচ্ছিল, ঠিক সেই সময় রিহান ইফাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। ইফা কেমন যেন কেঁপে ওঠে। রিহান মুচকি হেসে বলল, বিয়ের এতদিন হয়ে গেল আর তুমি এখন আমার স্পর্শ পেয়ে এমন কেঁপে ওঠো। ইফা লাজুক হাসে, কিচ্ছু বলে না। চুল বাঁধতে নিলেই রিহান বাধা দিয়ে বলে, কেশবতী, বউ আমার, ভেজা চুল বাঁধলে তো ঠান্ডা লেগে যাবে, তুমি বসো, আমি তোয়ালে দিয়ে মাথাটা মুছে দিই। আমার দেরি হয়ে যাবে। হুম, হবে না, পরীক্ষার ঢের দেরি, তুমি একটু বসো, আমি মুছে দিচ্ছি। ইফা চুল পরম যত্নে মুছে দিচ্ছে। তারপর ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর করে সেইটা দিয়ে চুল শুকিয়ে তারপর চুলটা আঁচড়ে দিয়ে চুলে খোপা করে দিয়ে হিজাব দিয়ে সুন্দর করে হিজাব বেঁধে দেয়। ইফাকে বসা থেকে দাঁড় করিয়ে ইফার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, ভালো করে পরীক্ষা দেবে, আজই লাস্ট এক্সাম, তাই ভেবে চিন্তে দিবে, খাবে, চলো। ইফা সকলের সাথে বসে নাস্তা করছে আর হেসে হেসেই কথা বলছে। রিহান মুগ্ধ নয়নে ইফার দিকে তাকিয়েছিল। গাড়ি চলছে, হঠাৎ ইফা বলে উঠল, দীপ্তময়, আমি চিপস খাবো এখন, খুব ইচ্ছে করছে, প্লিজ। কাশেম, গাড়িটা সাইড করে 1 প্যাকেট চিপস আনতো, তোর ভাবি খাবে। কাশিম রিহানের কথা মতো গাড়িটাকে একটা সাইড করে রেখে দিয়ে চিপস আনতে যায় দোকানে। চিপসটা এনে রিহানের হাতে দেয়। রিহান চিপসটার প্যাকেটটা খুলে ইফার হাতে দিল। ইফা রিহানকে বলল, দীপ্তময়, আপনি একটা খান। না, খাবো না। ইফা চিপসের প্যাকেট থেকে একটা চিপস নিয়ে রিহানের মুখের সামনে ধরল।
রিহান টুপ করে চিপসটা মুখে নিয়ে ইফার হাতে আলতো করে বাইট দিল। ইফা ঠোঁট উল্টিয়ে বলল, ইহা কি ছিল দীপ্তময়? ভালোবাসা ছিল। আমার একটা আবদার আছে। কি আবদার? একটা গান। অসম্ভব। অসম্ভবের কি আছে? একটা গান করলে কি এমন হবে? প্রিয় মানুষের আবদার রাখতে হয়। ঠিক আছে, অপেক্ষা করো, গাইছে। तू जो मिला तो जिंदगी है बदली, मैं पूरी नई हो गया, हाँ बेअसर दुनिया की बातें बड़ी, अब तेरी सुनो मैं सदा, मिलने को तुझसे बहाने करूं, तू मुस्कुराए वजह में बनूं, रोज बताना सांस में तेरे, रोज बताना साथ में तेरे, सारा दिन मेरा इस दर्द दिल की सिफारिश, अब कर दे कोई यहाँ कि मिल जाए से वो बारिश, जो भिगा दे पूरी तरह इस दर्द दिल की सिफारिश, अब कर दे कोई यहाँ कि मिल जाए से वो बारिश, जो भिगा दे पूरी तरह। ইফা খুশি হয়ে হাত তালি দিয়ে বলল, ইয়ে দীপ্তময়, খুব সুন্দর হয়েছে। তা ভেবে চান তুমি হ্যাপি তো? ইয়ে খুব হ্যাপি। ইফা বোতল থেকে ঢক ঢক করে পানি খেলো। রিহান পকেট থেকে তার রুমালটা বের করে ইফার হাত আর মুখটা সুন্দর করে মুছে দিল। গাড়িটা কলেজ গেটের সামনে থামতেই রিহান আর ইফা বের হয়ে গেল। ইফা হুট করে রিহানকে জড়িয়ে ধরল। কি হয়েছে? এমনি খুব ইচ্ছে হলো আপনাকে একটু জড়িয়ে ধরতে দীপ্তময়। এখন হৃদয়টাকে শান্ত করে পরীক্ষা দিতে যাও, পরীক্ষা শেষে যত ইচ্ছে জড়িয়ে ধরো, আমি না করবো না। ইফা পরীক্ষার হলে গেল। রিহানের আজ আর হসপিটালে যেতে ইচ্ছেই করলো না, তাই সে আর গেল না। এইভাবেই 3 ঘন্টা দাঁড়িয়েই রইল। পরীক্ষার শেষে একে একে সবাই বের হচ্ছিল। রিহানের চোখ দুটো কেবল ইফাকেই খুঁজছিল। ইফা ধীরে সুস্থে বের হলো। রিহানের গাড়িটা ওই পাশে পার্ক করা। ইফা রিহানকে ওই পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রিহানের কাছে যেতে নাই। হঠাৎ বেখেয়ালি কারণে রাস্তার ওপাশ থেকে একটা ট্রাক আসছিল। ইফা খেয়ালই করেনি। রিহান ও পাশ থেকে চেঁচিয়ে বলল, ইফু পাখি সরে যা। কিন্তু ইফা শোনেনি। রিহান দৌড়ে ইফার কাছে যেতে নিলেই এক মুহূর্তে সব শেষ করে দিল। ট্রাকের নিচে চাপা পড়ল ইফা। ইফার সাদা কলেজ ড্রেস, সাদা হিজাব, যেটা রিহান আজ সকালে পরম যত্নে বেঁধে দিয়েছিল, সেটা রক্তে রঞ্জিত হয়ে গেল। চোখের পলকে রিহান দৌড়ে এসে ইফার মাথাটাকে তার উরুতে রাখে। ইফা একটু মলিন হাসে। ইফার রক্তে লাল হওয়া হাতটা রিহানের গালে রেখে বলল, বড় আক্ষেপ নিয়ে এই নশ্বর পৃথিবী থেকে চলে যাচ্ছি দীপ্তময়। আপনাকে ভালোবেসে ফেলেছি। ভেবেছিলাম পরীক্ষাটা শেষ হলে স্পেশালভাবে আপনাকে বলবো, কিন্তু নিয়তি সেইটা হতে দিল না। যদি হারিয়ে যাই কখনো খুঁজো না আমায়, প্রশ্ন করো না আমাকে কেন হারিয়ে গেলাম। আমি বলবো নিয়তিতে ছিল না তোমার আমার মিল। আপনি কি অন্য কাউকে বিয়ে করে নেবেন দীপ্তময়? চুপ, একদম চুপ। আমি এখন হসপিটালে তোকে নিয়ে যাবো, একদম এরকম বলিস না। তুই আমার মায়াবতী ছেলে আছিস, আর তুই থাকবি। ইফা বিড়বিড় করেই কালমা পড়ে রিহানের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রিহান পাগলের মতো চিৎকার করে। রিহানের এক একটা চিৎকার গগন অবধি কেঁপে উঠল। রিহান আজ কাঁদছে। মানুষের প্রচলিত বাক্যটা মিথ্যে প্রমাণিত করে। আজ রিহান পাগলের মতো কাঁদছে। রিহান ইফাকে নিয়ে গেল বাড়িতে। শেষ বাড়ির মতো নিয়ে গেল। শেষ গোসলও করানো হলো। ইফার কবরটা বাড়ির প্রাঙ্গণেই দেওয়া হলো। যখন সব মানুষগুলো চলে গেল, রিহান ইফার কবরটার পাশেই বসে রইল। তার পরের মুহূর্তেই রিহান ইফার কবরে লুটিয়ে পড়ে বলল, বলেছিলাম না মৃত্যু তোর সাথে থাকবো, তুই তো ফাঁকি দিয়ে চলে গেলি। আমি চাইনি। একদম ভয় পাবি না। এই দেখ,
তোর দীপ্তময় তোর পাশে বসে আছে। আমি ফিল করতে পারছি তুমি আমার পাশে বসে আছো। সৃষ্টিকর্তার কাছে দোয়া রইল, তিনি যেন তোমাকে আর আমাকে আখিরাতে দেখা করিয়ে দেয়। আখিরাতে যেন আমাদের আবার মিলন হয়। খুব ভালোবাসি। আমার হৃদয়ে তোমার জন্য একটা তাজমহল বানিয়েছে, আর সেই তাজমহলের রানী তুমি, আমার প্রিয়তম স্ত্রী। অপেক্ষায় রইলাম ওপারে যেন দেখা হয় সে আশায়। বাকি জীবনটা তোমার স্মৃতি কাটিয়ে বেঁচে থাকবো।